প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় বিনামূল্যে আইনগত সহায়তা বা লিগ্যাল এইড। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লিপি আক্তার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং আপনাদেরকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি তার নিজের মামলা পরিচালনায় করতে অসচ্ছল হন বা আর্থিকভাবে তার জন্য কষ্ট হয়ে যায় মামলা পরিচালনা করতে, সেক্ষেত্রে তিনি সরকার কর্তৃক প্রদত্ত লিগ্যাল এইড বা আইনি সহায়তা পেতে পারেন। আজকে আমরা মূলত আলোচনা করব যে একজন ব্যক্তি কিভাবে সরকার থেকে আইনগত সহায়তা বিনামূল্যে পেতে পারে। প্রথমেই জানতে চাচ্ছি যে লিগ্যাল এইড বলতে আমরা কি বুঝি? লিগ্যাল এইড হচ্ছে মানে আইন লিগ্যাল হইলো আইন আর এইড হলো সহায়তা। তো এখানে আমি আর একটা মানে অ্যাড করব যে এটা বিনামূল্যে আইনের সহায়তা। জি, আমাদের দেশে বিদ্যমান যে আইনটি রয়েছে লিগ্যাল এইডের উপরে, সেটি কত সালে প্রণীত হয়েছে এবং এই আইনটির উদ্দেশ্য কি? এটা যখন প্রতিটা দেশেই মানে যখন একটা বিষয় দেখা যায় যে সমস্যা দেখা যায়, তখন এটা সংসদে যায়। কোনো সমস্যা দেখা দিলে, মানে আইনগত কোনো সমস্যা দেখা দিলে তখন সংসদে যায়। সংসদে এই ব্যাপারে আলোচনার পরে সবাই সংখ্যাগরিষ্ঠতার মতামত নিয়ে একটা আইন কিন্তু পাশ হয়। যখন দেখা গেল আমাদের দেশে দরিদ্র সীমার মধ্যে অনেক মানুষ রয়ে গেছেন যারা মানে মামলা পরিচালনা করতে পারতেছে না, তখন এটা সরকারের আইন পাশ করে। 2000 সালে আইনটা পাশ করা হয় এবং এটা আল্লাহর রহমতে অনেক সহযোগিতা করতেছে লিগ্যাল এইড। আর লিগ্যাল এইডটা হওয়ার কারণে মানে অনেক গরিব দুঃখীরা আইনের সহায়তা পাইতেছে। যে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা আমরা জানি যে অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে থাকে। মামলার খরচ বা ব্যয় কমানোর কি উদ্যোগ সরকার থেকে নেওয়া যেতে পারে? প্রকৃতপক্ষে কোনো খরচ বা ব্যয় এটি কমানোর উদ্যোগ কি সরকার থেকে নেওয়া যেতে পারে? মানে সরকার তো লিগ্যাল এইড দিচ্ছেই, তার সাথে সাথে যে কোনো ব্যক্তি যখন কোনো মামলা করছেন, এইটির যে ব্যয় বা খরচ আমরা জানি বিদ্যমান খরচ, এটি কিভাবে কমানো সম্ভব? না, লিগ্যাল এইড যেটা দিচ্ছে, লিগ্যাল এইড মানেই কিন্তু আইনের সহায়তা দেওয়ার সময় সম্পূর্ণ খরচ, নকলের খরচ বলেন, একটা হাজিরা খরচ বলেন, সব কিন্তু সরকার ব্যয় করে। এখানে ব্যক্তি কোনো 1 টাকা খরচ করতে হয় না। সিভিল মামলায় হোক আর ক্রিমিনাল মামলায় হোক, দেওয়ানি এবং ফৌজদারি মামলা যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে সরকারই কিন্তু সহযোগিতা করে থাকেন। এখানে 1 টাকাও মানে ব্যক্তি দিতে হয় না। যিনি মামলার বাদী বিবাদী হোক, অসচ্ছল হলে না, তাদের কোনো কিছু বহন করতে হয় না। জি, আপনি লিগ্যাল এইডে সেবা যিনি পেতে চান তার কি করণীয়? তিনি কিভাবে এই সরকারি সহায়তা পেতে পারেন? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। মানে লিগ্যাল এইড যদি কেউ পেতে চায়, তো সরকার সুন্দর ব্যবস্থাপনা করেছেন। সুন্দর ব্যবস্থাপনা বলতে আমাদের জেলা ও দায়রা জজ আদালতের নিচে একটা অফিস আছে ঢাকাতে অফিস আছে লিগ্যাল এইডের। ওইখানে গেলে আইনগত সহায়তার জন্য একটা ফর্ম দিবে, জাতীয় আইনগত সহায়তা সংস্থা। ওইটাতে গেলে একটা ফর্ম ফিল আপ করবে, করে এসে ওই ফর্মের মাধ্যমে উকালতনামার প্রয়োজন হয় না, ওই ফর্ম দিয়ে কিন্তু উকালতনামার কাজ সারা হয়। এটা তো মানে নট অনলি দ্যাট, ঢাকা, বাংলাদেশের প্রতিটা জেলা ডিস্ট্রিক্ট কোর্টে এটার অফিস করা হয়েছে এবং যে কোনো জেলাতে যে কোনো ব্যক্তি, অসহায় ব্যক্তি এই লিগ্যাল এইডের সহায়তা পাবে। এই যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা 2000 সালে আইনটি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে, এই সংস্থাটির কি কি কার্য রয়েছে বা এই সংস্থাটি কিভাবে পরিচালিত হয়ে থাকে? 2000 সালে যখন আইনটা পাস হয় তখন কিন্তু কোনো অফিস টফিস ছিল না। আমরা কিন্তু মানে এই কষ্ট করে মামলা সংগ্রহ করতাম, জানতেও না মানুষ। আমরা কোর্টে যাইতাম, কোর্টে গিয়ে বলতাম যে তোমাদের মধ্যে কার আইনজীবী নাই, কার আইনজীবী রাখতে পারতেছো না। তখন ওরা বলতো, কাঠগড়ায় দাঁড়ায় বলতো, ম্যাডাম আমার আইনজীবী নাই। তখন আমরা ফর্মটা ফিল আপ করাইতাম। তো এরকমভাবেই মানে আস্তে আস্তে অফিসের প্রয়োজনীয়তা মনে হইলো যে অফিস একটা করার দরকার। আমাদের জেলা ও দায়রা জজকে মানে সভাপতি করে এই লিগ্যাল এইডের সারা বাংলাদেশের, উনি কিন্তু প্রধান পদাধিকার বলে সভাপতি বানিয়ে একটা কমিটি গঠন করা হয়। তো কমিটি গঠন করার পরে আপনার অফিস করা হয়। তো অফিসটা হওয়ার পরে আমরা এখানে খুব সহযোগিতা
পাইতাম, কারণ মামলা মোকদ্দমা নিয়ে গেলে এখানে আমরা দৌড়াদৌড়ি করতে হইতো আগে, যে কার কাছে যাব মামলাটা নিয়ে। আমাদের ঢাকা বারের পদাধিকার বলে যে সেক্রেটারি, উনি পাওয়ার দিতে পারতেন মামলাটা করার জন্য। ফর্ম ফিল আপ করলেই তো মামলাটা করা যেত না, তো মানে ওনাদের সিগনেচার লাগতো, ওনারা সই করে দিলে আমরা পাওয়ারটা করতে পারতাম। তো তখন আমাদের জেলা জজ তো ব্যস্ত থাকতো, উনার মানে সিগনেচার করা একটু কঠিন হয়েছিল। এখন কিন্তু অফিস করার পরে এত সুন্দর সুযোগ সুবিধা হয়েছে, এখন আর করতে হয় না, ওই আমাদের মতো দৌড়াদৌড়ি করে মামলা সংগ্রহ করতে হয় না, আর আপনার ওই যে কষ্ট করতে হয় না, এখন সুন্দরভাবেই মানে উপস্থাপনা হইতেছে। জি, একজন ব্যক্তি তিনি লিগ্যাল এইড পাবেন কি না এটি কিভাবে নির্ধারণ করা হয়, তার যোগ্যতা কিভাবে নির্ধারণ করা হচ্ছে, তার আয় বা ব্যয় এটি দ্বারা কি তার লিগ্যাল এইড পাওয়ার যোগ্যতা নিরূপণ করা হচ্ছে না? এখানে আসলে হয়েছে কি, মানে আমি একটা গল্প আসলে এখানে মনে পড়ে। আমি অন দ্য ওয়ে কোর্টে দৌড়াচ্ছি, তো দ্য মেন টাইম মানে দেখি দুইটা মেয়ে কান্নাকাটি করতেছে। তা বলছি কি দাঁড়ায় কান্নাকাটি করতেছে না, কী হয়েছে তোমরা? তো বললো যে আপা ম্যাডাম মামলা করব, কেউ মামলাটা নিতেছে না। আমি কি মামলা করবো, মামলা নিতেছে না, এমন লয়া তো নাই, কেন তোমার সমস্যাটা কি? বলে কি আমাদের কোনো টাকা নেই। তখন কিন্তু আমি লিগ্যাল এইড করি, তখন আমি রাস্তায় পায়ে দুইটা মেয়ের নিয়ে আসলাম, একটা মানে বোন আর একটা মানে মহিলা। তো বললো যে আমার হাজবেন্ড আমার খুব মারামারি করে, খুব নির্যাতন করে, কিন্তু টাকা নাই বলে আমার মামলা কেউ করে না। ওরা কিন্তু জানতো না তখন যে সরকার লিগ্যাল এইড দিতেছে, তখন আমি মামলাটা করি। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনি অসচ্ছলতা বোঝার জন্য একটা মানুষের কিন্তু সিমটম দেখলে অনেকটা বোঝা যায় যে সে অসচ্ছল। অসচ্ছল বলেই তো অসহায় যারা ভিক্ষুক কিন্তু ভিক্ষা করতে যায় অসহায় অবস্থায়, আর এই যে আইনের সাহায্য নিতে আসে সে অসহায় বলে আইনের সাহায্য নিতে আসে লিগ্যাল এইড থেকে। আপনি দীর্ঘদিন যাবৎ লিগ্যাল এইডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, প্রায় 15 বছর যাবৎ, যেটি আমরা জানি। এই সময়ে এই লিগ্যাল এইডের মাধ্যমে মানুষজন আসলে কি প্রকৃতভাবে উপকৃত হচ্ছে বা হয়েছে কিনা? আমি আমারটাই বলি, আমি প্রায় নারী নির্যাতন বা যৌতুক নির্যাতন মামলা, পারিবারিক মোকদ্দমা এবং মার্ডার কেস, তারপরে অন্যান্য কেসও করছি, কিন্তু নারী নির্যাতন যেটা আর কি প্রায় 1000 মামলার উপরে আমি নিজেই করছি। এবং এটার মধ্যে অনেকের সংসার টিকিয়ে দিতে পারছি আল্লাহর রহমতে। আর অনেকে আছে যারা স্টুডেন্ট ছিল, তারা বাবা মা আগায় আসে না, যে নিজেরা অনেক সময় বিয়ে করে ফেলে, তো বাবা মা আগায় আসে না বিয়ের ক্ষেত্রে, তখন কেন বিয়ে করলো রাগ করে মেয়েকে আইনে সাহায্য টাকা পয়সা দিয়ে সাহায্য করে না, এদের মামলা আমি করছি। অনেক চাঞ্চল্যকর মামলাও করেছি আমি। দেখা গেছে যে মামলা করলে আইনজীবীকে মেরে ফেলবে এরকম হুমকিও দেওয়া হয়েছে, কিন্তু আমি আগায় গেছি যে আমি মামলা করব। এই ক্ষেত্রে দেখা যায় কি, মানে মামলা করার পরে একটা পর্যায়ে আপুসের মানে সম্বন্ধে আসে যে আমরা আপুস করে ফেলবো। দুই পক্ষ আপুস করলে হয় এই যে বাদীর ভরণ পোষণটা যদি দিয়ে দেয় বা কাবিনের টাকাটা এটা দিলে ভালো একটা অ্যামাউন্ট আমরা নির্ধারণ করি কোর্ট সহ। নির্ধারণ করার পরে ওই টাকাটা মেয়েদের হাতে তুলে দিলে একটা অসচ্ছল মেয়ে, অসহায় মেয়ে একটা সহায়তা পায়। আমরা এইভাবে অনেক সাকসেস হয়েছি, প্রায় 1000 মামলা আমি নিজে করছি মেয়েদের। আর মার্ডার কেস বা অন্যান্য কেসগুলো তো আমরা করছি, কিন্তু আশা করি অনেক নির্দোষী, দেখা গেল কোনো দোষ করে নাই, অনর্থক মানে 2টা আসামি জামিন পেয়ে আছে মামলায়, মানে যারা দোষী কিন্তু টাকার অভাবে সে দোষ করে নাই, সন্দিগ্ধ আসামি বছরের পর বছর জেলখানায় আটকা পড়ে আছে। আমি মামলাগুলো দেখে তারপর আমি বেলবন পর্যন্ত আমার নিজের টাকা দিতাম, বেলবনের টাকা তো আর দিত না, তো বেলবনের টাকাটা আমি নিজে দিতাম, দিয়ে বেল করাইছি অনেক। তো এদিকে দেখা যায় যে অনেক আইনি সহায়তা পাইছে। তাহলে আমরা বলতে পারছি যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে এই লিগ্যাল এইড থাকার কারণে অনেক অসচ্ছল ব্যক্তি তারা ন্যায় বিচার পাচ্ছে এবং তারা আসলেই প্রকৃতভাবে উপকৃত হচ্ছে। জি, লিগ্যাল এইডের এই পরিধি কিভাবে আরো বিস্তৃত করা যেতে পারে বলে আপনি মনে করেন? একটা প্রশ্ন করছেন, এটা আমার সবসময় ছিল। আমি যেটা করছিলাম আর কি আমার সময়, আমি এখন করি না কিন্তু লিগ্যাল এইড। তো তখন আমি দেখলাম যে লিগ্যাল এইডটা কীভাবে প্রচার করা যায়। আমি ব্যক্তিগতভাবে এই আজিমপুর বাস স্ট্যান্ড থেকে মিরপুর পর্যন্ত আমি সাইনবোর্ড দিয়েছিলাম যে আইনগত গরিবদের লিগ্যাল এইডটা কিন্তু গরিবরা বুঝে না, পড়াশোনা যেহেতু কম বুঝে না, এই জন্য লিখছি যে গরিবদেরকে আইনের সাহায্য দাও, আইনের সহযোগিতা বিনামূল্যে আইনগত সহায়তা করা হয়। সাইনবোর্ড দিয়ে দিয়েছিলাম, তারপরে মসজিদের সামনে লিফলেট লাগিয়ে দিয়েছিলাম, স্কুলের সামনে লিফলেট লাগিয়ে দিয়েছিলাম। তো আমি প্রচারিত
প্রচার করতে হবে। তো এই প্রচারণাটা কিন্তু একটু কম, সত্যি কথা বলতে গেলে প্রচারটা আরো বেশি হইতে হবে। আর এই প্রচারটা হইতে গেলে আমি মনে করি, কারণ প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তি, তাকে জানতে হবে যে সরকার একজন ব্যক্তির সম্পূর্ণ মামলা পরিচালনার খরচ সরকারিভাবে দেওয়া হয়ে থাকে। এটা কিন্তু সম্পর্কে অবগত করতে হবে। অবগত হইতে গেলে ওই যে বিলবোর্ড আছে না, আমরা অনেক সময় দিই, বিলবোর্ডের আকারে ডিজিটাল বিলবোর্ডগুলো যদি এভাবে দেওয়া হয়, অনেকগুলো দেওয়া হয় সারা বাংলাদেশে, আমার মনে হয় বিলবোর্ড আকারে প্রচার করা যেতে পারে। তারপরে মিডিয়ার মাধ্যমে অনলাইনে, এখন তো ইউটিউব চ্যানেল বাড়িছে, চার্জ দিলে যেন পায়। এখন কিন্তু মানে মুরুক্ষরা কিন্তু টাচ মোবাইল সুন্দর চালাইতে পারে, যে আইনের সাহায্যে। আর এটা যদি বেশি বেশি প্রচার করা হয়, যে অসহায়দেরকে আইনের সহায়তা দেওয়া হয় বিনামূল্যে, এটা যদি লেখা বলা হয়, লিগেল এড থেকে কিন্তু এটা বুঝবে বেশি, কারণ বাঙালি তো বেশিরভাগই লেখাপড়ার সম্বন্ধে অজ্ঞতা কম। আমরা প্রায়শই হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দেখে থাকি যে কোনো একজন অসচ্ছল ব্যক্তি এসে বলছে যে কোনো প্রভাবশালী তার জমি দখল করে নিয়ে গিয়েছে, বা একজন অসচ্ছল ব্যক্তি এসে বলছে যে তাকে চাকরি থেকে বেআইনিভাবে তাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি মামলা দায়ের করতে পারছেন না কারণ তার কাছে সেই এই অর্থ নেই। এক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রশাসনের আলাদা একটি লিগ্যাল এইড কমিটি রয়েছে। এই বিষয়ে জানতে চাচ্ছি। আমরা যখন দেখা গেল একটা মামলা সাজা হয়ে গেছে, সাজা হয়ে গেলে আমাদেরকে সরকার পক্ষ থেকে যে নকলটা উঠানো, নকলের টাকাটা আমাদের সরকার দিয়ে থাকতো, নকল উঠাইয়া আমরা হাইকোর্টে, তখন তো হাইকোর্টে প্র্যাকটিস করতাম না, হাইকোর্টের সিনিয়রদের কাছে যারা মানে লিগ্যাল এইড করতো তাদের কাছে দিলে তারা ওই মামলাটা করে দিয়েছে আমাদেরকে। দেওয়ানি মামলাই বলেন, ক্রিমিনাল মামলাই বলেন। সুপ্রিম কোর্টে আলাদা লিগ্যাল এইড কমিটি রয়েছে, আইনগত সহায়তা কমিটি রয়েছে, যেখানে একজন মাননীয় বিচারপতি, এই প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত একজন মাননীয় বিচারপতি থাকেন, তার অধীনে কমিটি রাখা হয়েছে। জি, এখানে কিন্তু অনেক যথেষ্ট সহযোগিতা পাইতেছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টেও কোনো সমস্যা নাই। জি, কি কি মামলায় লিগ্যাল এইড পাওয়া যায়, মানে কি কি মামলা লিগ্যাল এইডের আওতাভুক্ত এবং কি কি মামলায় লিগ্যাল এইড পাওয়া যায় না? মানে আমি যতটুকু জানি, মানে লিগ্যাল এইড সব মামলায় দেওয়া হয় যেখানে একটা ব্যক্তি অসচ্ছলতা। তাহলে এটি নারী নির্যাতনের মামলায় পাওয়া সম্ভব, যে কোনো ফৌজদারি মামলা, হত্যা মামলা, নারী নির্যাতন তো অগ্রাধিকার, অগ্রাধিকার দেওয়া হয়েছে নারী নির্যাতনের বেলায়। অসহায় ব্যক্তি যেখানে আছে এখানে সহায়তা দেয় লিগ্যাল। ভূমি সংশ্লিষ্ট মামলাগুলোতে লিগ্যাল এইড পাওয়া সম্ভব। একটা অসহায় মানুষ, তার ওই যে বলেন ভূমি দখল করে নিতেছে, কিন্তু সে অর্থের অভাবে তার ভূমি রক্ষা করতে পারতেছে না, তখন সিভিল মামলা নিতেছে, ফাইল করলে এটার টাকা পয়সা যা দিবার সরকার বহন করতেছে। জি, কোনো সমস্যা হয় না এই ব্যাপারে। যেসব আইনজীবীগণ এই লিগ্যাল এইড প্রদান করে থাকে বা এই সরকারের এই আইনগত সহায়তা সংস্থার অধীনে কাজ করে থাকে, তাদের আর্থিক দিকটা কিভাবে বিবেচনা করা হয়? এটা একটা সুন্দর প্রশ্ন আপনি করছেন আবারও। মানে আসলে আমি এটা নিয়ে ভাবি যে আইনজীবীরা আমরা কিন্তু যখনকার সময় 200 টাকা করে হাজিরা, 200 টাকা করে হাজিরা, আর ফাইলিং হচ্ছে গিয়ে আপনার 700 টাকা, সিভিল মামলা 1200 টাকা। তো এখন তো আমরাই একটা হাজিরা, নর্মাল হাজিরা যেটা আমরা প্রাইভেটভাবে করে থাকি, সেটা মনে করেন আমরা 1000 টাকা নেই, বা কেউ 1500 নেই, কেউ 500 টাকা নেই। তো সেই ক্ষেত্রে লিগ্যাল এইড তো অল্প দিবেই, কিন্তু আমি মনে করি যদি আইনজীবীদের উৎসাহিত করা হয়, উৎসাহিত করার জন্য আরও কিছু টাকা যদি বাড়ায় ফি দেওয়া হয়, তাহলে আইনজীবীরা সরকার থেকে, তাহলে আইনজীবীরা মানে আরও উৎসাহিত হবে এই ব্যাপারে। কারণ মনে করেন একটা হাজিরা নিয়ে লিভ পাইলো না, 5 তলা 7 তলা যায় 200 টাকার জন্য, এটা কিন্তু একটা ভাবনীয় বিষয়। সে মানে তখন মনে করে এই দৌড়ে 5 তলা যাবো, ওই গরমের মধ্যে দিয়া কষ্ট হয়। তো এই তুলনায় যদি ফিটা বাড়ায় দেয় আইনজীবীদেরকে, তা আইনজীবী উৎসাহিত হবে। আর এখানে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি আমি, আইনজীবী আরও যদি দেওয়া হয়, লিগ্যাল এইডে যে আইনজীবী আছে তুলনামূলকভাবে কিন্তু খুব কম, লিগ্যাল এইডে যদি আরও আইনজীবী বর্ধিত করা হয়, তাহলে কিন্তু লিগ্যাল এইডটা আরও বেশি পাবে জনগণ, আমি মনে করি আর কি, আমার মতামত। যেসব আইনজীবীরা লিগ্যাল এইডের অধীনে কাজ করছেন বা এই আইনগত সহায়তা সেলের অধীনে কাজ করছেন, তাদের দক্ষতা কিভাবে নিরূপণ করা হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা সরকার থেকে করা হচ্ছে কিনা? এটা হচ্ছে গিয়ে যে আমরা আমার সময় থেকে যে দেখছি, ট্রেনিং বলতে প্রতি মাসে কিন্তু একটা প্রতিবেদন দিতে হইতো আমাদেরকে, জেলা জজের কনফারেন্স রুমে মিটিংটা হইতো, জবাবদিহিতার বিষয় যে আমি কি করলাম, আপনি যথাযথভাবে মামলাটি পরিচালনা করছেন কিনা বিস্তারিত আমাকে প্রতিবেদনে লিখতে হইতো, কোন মামলাটা করছি, কি করছি, কোন মানে সাক্ষী কি করাইলাম, আমি এটা মানে আর্গুমেন্ট কবে করব, মানে সব কিছু লেখা থাকতো ওই প্রতিবেদনে। প্রতিবেদন দেখতো, দেখার পরে আমাদের কার্যকরী অভিজ্ঞতা তো অবশ্যই মানে 5 বছরের নিচে কোনো লিগ্যাল এইড কোনো আইনজীবীকে দেওয়া হয় না,
একজন আইনজীবীর অবশ্যই 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে লিগ্যাল এইডের কাজ করতে হলে। জি, তারপরে মানে আপনার প্রতিবেদনে সব লিখে দিতে হবে, জবাবদিহিতা। প্রতিবেদনে যদি মনোমত হয়েছে তাইলে আমরা বিল প্রদান করা হয়েছে, আর নাহলে বিল আকারে যেটা আমরা দিতাম এটা পাস হইতো না। জি, লিগ্যাল এইডের আইনজীবী যারা রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এখন বিভিন্ন বিদেশি সংস্থাগুলো সরকারকে সহায়তা করছে, অনেক এনজিও রয়েছে যারা এটার সাথে জড়িত। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে এটা সুন্দর কথা একটা, যে লিগ্যাল এইডের আইনজীবীদের শিক্ষার বিষয়টা আরও প্রসারতা করার জন্য, আইনজীবীদের শিক্ষণীয় বিষয়টার জন্য যদি কোনো ট্রেনিং সেন্টার করা হয়, মাসে অন্তত 2 বা 6 মাসেও যদি করা, বছরে একটা করা হয়, বাইরের লোক আনা হয়, তো আরও বেশি ভালো হবে, আরও সুন্দর হবে। মানে ওরা আরও শিখলো, ওরা আরও জানলো, লিগ্যালের সম্বন্ধে অভিজ্ঞতা আরও বেশি হলো। এটা সুন্দর একটা ব্যবস্থাপনা যদি করে সরকারের পক্ষ থেকে। জি, শ্রম আইনের অধীনে লিগ্যাল এইড পাওয়ার সুযোগ রয়েছে কিনা? বিশেষ করে আমরা দেখে থাকি যে দেশের বিভিন্ন জেলায় যে শ্রম আদালতগুলো রয়েছে ওখানে অনেক শ্রমিকেরা মামলা করে থাকেন যে তাদের বেতন দেওয়া হচ্ছে না বা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে যারা দরিদ্র শ্রমিকরা রয়েছেন তাদের কি এই লিগ্যাল এইডের অধীনে মামলা করার সুযোগ রয়েছে? যদি হ্যাঁ, প্রত্যেকটা, আমি বললাম তো, প্রত্যেকটা মামলায় কিন্তু লিগ্যাল এইড রয়েছে। শ্রমিকরা যদি মনে করে যে এরা একেবারে অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানেও কিন্তু লিগ্যাল এইডের ব্যবস্থা নিতে পারে। লিগ্যাল এইড ব্যবস্থা নিয়ে আর যথেষ্ট মানে সম্ভাবনা আছে এবং দিচ্ছে। মানে যারা আসতেছে শ্রমিকেরাও শ্রম আদালতে লিগ্যাল এইডের মাধ্যমে মামলা দায়ের করতে পারবে। জি, আমরা দেখে থাকি যে উন্নত দেশগুলোতে যেমন যুক্তরাজ্যে লিগ্যাল এইডকে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেক বছরই সরকার থেকে একটি বাজেট দেওয়া হয় এই লিগ্যাল এইডের জন্য। আমাদের দেশে লিগ্যাল এইডটাকে আরও সার্বজনীন করতে বা প্রত্যন্ত অঞ্চলে সবার মাঝে এটি ছড়িয়ে দেবার জন্য কি উদ্যোগ সরকার থেকে গ্রহণ করা হতে পারে? এখানে বাজেটের স্বল্পতা রয়েছে কিনা বা বাজেট কি আরো বৃদ্ধি করার সুযোগ রয়েছে কিনা এটাকে সার্বজনীন করার জন্য? নিঃসন্দেহে বাজেটের স্বল্পতা রয়েছে, নিঃসন্দেহে। এখানে আমি তো এর আগেও বলছি আপনাকে যে বাজেটের স্বল্পতা নিঃসন্দেহে রয়েছে। বাজেট যদি বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করে, আমাদের সরকার সহযোগিতা পায়, তো আমাদের বেশি লাভ হবে বা আইনজীবীরা উৎসাহিত হবে। সরকার থেকে আরো অর্থ দেওয়া উচিত এই ক্ষেত্রে। আর সর্বজনীনভাবে বৃদ্ধি করার জন্য বা প্রচারণা করার জন্য, আমি এর আগেও বলছি, প্রচারটা খুব কম। আমি একটা শব্দ চলে আসছে, জন্ম নিয়ন্ত্রণ যেভাবে করার জন্য সরকার যেভাবে উঠে পড়ে লাগছে প্রচারণা করেছে, একেবারে মূর্খ যে সেও কিন্তু বুঝে কীভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি জন্ম নিয়ন্ত্রণের মতো এটা এইভাবে যদি মানে প্রচার করে যে প্রতিটা টিভিতে হোক, বিলবোর্ডে হোক, জায়গায় জায়গায় হোক, জেলা প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, প্রচারটা কিন্তু সেভাবে যায়নি, লিগ্যাল এইড কিন্তু সেভাবে যায়নি। আর লিগ্যাল এইড বলাতে যদি আপনার অর্থ না থাকে মামলা পরিচালনা করার বা মামলা করার, সরকার এই ক্ষেত্রে আপনার পাশে রয়েছে, এই মেসেজটা দিতে হবে সবাইকে। লিগ্যাল এইডের যে এই 2000 সালের আইনটি রয়েছে, এই আইনটিকে কিভাবে আরো কার্যকর করা যেতে পারে? না, আইনের মধ্যে যেটা করা হয়েছে, আইনটা এখন পর্যন্ত যেভাবে চলতেছে, আপাতত মনে করি না যে সংশোধনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে যদি সরকার মনে করে যে আরো পরিবর্তন করবে, মানে এর পরিধি বাড়ানোর জন্য সুযোগ রয়েছে। হ্যাঁ, সুযোগ রয়েছে। অ্যাডভোকেট লিপি আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।